প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে গল্পের ডালি বাই পামেলাতে আমি পামেলা স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন ধরে আমি পড়ছিলাম একটি রহস্য উপন্যাস গোয়েন্দা মেঘনাথ সিরিজের ওপরে। গল্পটির লেখক শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়। গল্পটির নাম সাহেব বাংলোর রহস্য। এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার বড় রহস্য গল্পের প্লেলিস্টে শেয়ার করে দিয়েছি। প্লেলিস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে গল্পটা আপনারা প্রথমেই শুনতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা গল্প পাঠে প্রবেশ করি। অধ্যায় 23। আবার একটানা গোঙানির শব্দ শোনা গেল। এবার উৎপত্তি স্থল বুঝতে আর ভুল হলো না। ছড়ার মাধ্যমেই মেঘনাথ সেটা জানিয়ে দিয়েছে। আলমারিতে ভূতের ছা, কর্তা মশাই চোঁচা। ওপাশের আলমারিটার কাছে ছুটে গিয়ে জোরসে ওর পাল্লার হাতল ধরে টান মারলাম। প্রায় 6 ফুট উচ্চতার পুরনো আলমারি আমার টানে নড়ে উঠল। পাল্লাটা হাট হয়ে খুলে গেল, আর সাথে সাথে কি একটা হুড়মুড় করে গড়িয়ে পড়ল আলমারির ভেতর থেকে। ভূতের ছাই বটে, স্বয়ং ডেনিস সাহেবের ভূত। সাহেবী পোশাকের এই ভূতটিকে তো আমরা আজ অনুসরণ করে বাংলো থেকে বেরিয়ে জঙ্গলে ঢুকেছিলাম। দিন কয়েক আগে একেই অনুসরণ করেছিলাম আমি এবং মেঘনাথ। প্রসেনজিৎ বাবু ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ওর পায়ের দিকে নজর করে বললেন, দেখুন অর্ণব বাবু, ভূতের এক পায়ের জুতো খোয়া গেছে, সেই পায়ের রংটা মিশমিশে কালো। অমনি ভূত কথা বলে উঠল, আগে হুজুর ঠিকই বলেছেন, ভূত প্রেত আমি নই, তবে ঘাট যদি মটকাতে হয় আগে কর্তা মশাইয়ের ঘাটটাই মটকাবো। প্রসেনজিৎ বাবু ওর ভুতরে মুখোশটা ধরে টান মারলেন। তারপরে প্রসেনজিৎ বাবু এবং আমি একই সাথে বিস্ময় বিহ্বল কণ্ঠে বলে উঠলাম, এ কি, এ তো দিবাকর। হ্যাঁ, দিবাকরই। প্রসেনজিৎ মজুমদারের ফরেস্ট ডিপার্টমেন্টের একজন ওয়াচম্যান। অধ্যায় 24। আমরা ছুটে চলেছি অন্ধ গোলকদাদা সুড়ঙ্গ পথে। জলের ছলাৎ ছলাৎ শব্দটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে সুড়ঙ্গের একটা মুখ নদীর ধারে গিয়ে শেষ হয়েছে। এই পথে কর্তা মশাই ভেগেছে তার সাজানো ভূতটিকে পাতালপুরীর আলমারিতে বন্ধ করে রেখে। ভূতরূপী দিবাকরকেও আমরা সাথে নিয়েছি, ওকে তো ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রসেনজিৎ বাবুই ওর হাত ধরে টেনে নিয়ে চলেছেন হিড় হিড় করে। আমার মনে হয় এটা না করলেও দিবাকর আমাদের সাথে যেত, কারণ দিবাকরের পালাবার কোনো উপায় নেই। শয়তান চক্রের শিরোমণি কর্তা মশাই তাকে মৃত্যুর দোরগোড়াতেই ফেলে পালিয়েছেন। আমরা উদ্ধার না করলে সে দম বন্ধ হয়ে তিলে তিলে মরত। মনে হয় দিবাকর সেটা বুঝেছে, তাই কোনো রকম বেয়ারাপনার কোনো চেষ্টাই করেনি, বরং আমাদের সঠিক পথ নির্দেশ করে দিচ্ছে। দূর থেকে হুইসেল শোনা গেল, পুলিশের হুইসেল। ইন্সপেক্টর তিনকড়ি পোদ্দার সংকেত দিয়েছেন। মেঘনাথ উত্তেজিতভাবে লাফিয়ে উঠে বলল, আরও তাড়াতাড়ি চলো সকলে। আমাদের সামনে সুড়ঙ্গের পথ 2 ভাগে ভাগ হয়ে গেছে। কোন দিকে যাব ভাবছিলাম। দিবাকর বলল, হুজুর ডান দিকের পথটা ধরুন, বাঁদিকের পথটা গেছে বাংলোর নিচে। দিবাকরের কথা মতো পথের বাঁক ঘুরে টর্চের আলোয় সুড়ঙ্গের পথ আলোকিত করে এবড়োখেবড়ো পথে ঊর্ধ্বশ্বাসে ছুটে হোঁচট খেতে খেতে আমরা এসে পৌঁছালাম সুড়ঙ্গের বাইরে। সামনে নদী, জলের শব্দও পাচ্ছি। সেই সাথে কানে আসছে আরেকটা শব্দ, মোটর বোটের। জায়গাটা আলোয় আলোকিত। বেশ কয়েকটা 5 ব্যাটারির বড় টর্চ ছাড়াও একটা স্পিড বোট নদীর কিনারায় দাঁড়িয়ে চতুর্দিকে আলোর ফোকাস ফেলছে। ছোটোখাটো একটা পুলিশ বাহিনী এসে হাজির হয়েছে নদীর ঘাটে। ওদের নেতৃত্ব দিচ্ছে ইন্সপেক্টর তিনকড়ি পোদ্দার।
ওই বিশাল ফুটবলের মতো শরীরটা নিয়ে আশ্চর্য ক্ষিপ্রতায় ছোটাছুটি করতে করতে তিনি বাঁশি বাজিয়ে চলেছেন অনর্গল। মেঘনাথ ছুটতে ছুটতে তিনকড়ি পোদ্দারের একেবারে সামনে গিয়ে বলল, আমি এসে পড়েছি মিস্টার পোদ্দার, এদিকের খবর কি? আরে তখন থেকে তো শ্যামের বাঁশি বাজিয়ে আপনাদেরই তো ডাকছিলাম। ইন্সপেক্টর পোদ্দার বললেন, একটু আগে অপরাধী সদল বলে মোটর লঞ্চে হাওয়া হয়েছে, আর আপনার কথা মতো আমি পুলিশ ফোর্স আর মোটর বোট নিয়ে অন্য পাশে ওত পেতেছিলাম। ব্যাটা ঘুঘুরাম মোটর লঞ্চ নিয়ে পাড়ি দেওয়ার সাথে সাথে আমার দুটো স্পিডবোটও ফলো করতে বেরিয়ে পড়েছে। আপনি চিন্তা করবেন না, একটা রয়েছে আপনার অপেক্ষায়। স্পিডবোট আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা উঠে বসলাম। সাঁড়াশির মতো স্টিমার বোটকে ঘিরে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্পিডবোটের স্পিড আরও বাড়ছে, ব্যবধান ক্রমেই কমছে। বোট থামাও, তোমাদের বোট কিন্তু আমরা ঘিরে ফেলেছি, তোমরা পালাতে পারবে না। বোট থামাও, আত্মসমর্পণ করো, নইলে কিন্তু বোট ডুবিয়ে দেব, তোমাদের কেউ বাঁচবে না। বোট থামাও। একবার নয়, বেশ কয়েকবার চিৎকার করে সামনের পলায়নপর আসামিদের উদ্দেশ্যে ইন্সপেক্টর বললেন, কিন্তু ও তরফ থেকে নতুন কোনো সাড়া শব্দ এলো না। মোটর লঞ্চ যেভাবে পালাচ্ছিল সেইভাবেই পালাতে লাগলো। অবশেষে অধৈর্যভাবে চিৎকার করে উঠলেন ইন্সপেক্টর পোদ্দার, আর ঠিক 1 মিনিট সময় পাবে, এর মধ্যে যদি আত্মসমর্পণের সংকেত না দাও আমরা কিন্তু গুলি চালাতে বাধ্য হব। মোটর লঞ্চ ডুবিয়ে দিতে আমরা দ্বিধা করব না। এবার উত্তর এলো, তবে আত্মসমর্পণের সংকেত নয়, এক ঝাঁক গুলি, অর্থাৎ রীতিমতো লড়াইয়ের একটা চ্যালেঞ্জ। অগত্যা সেই চ্যালেঞ্জের জবাব দিতে হলো এ তরফেও। শুরু হলো রাতের সুবর্ণরেখার বুকে এক দারুণ লড়াই। পলায়নপর মোটর লঞ্চের পরিকল্পনা হলো অন্ধকারের সুযোগে গুলি বর্ষণ করতে করতে যথাশীঘ্র সম্ভব চম্পট দেওয়া। তাই তারা তাদের লঞ্চের যাবতীয় আলো নিভিয়ে দিয়েছে। কিন্তু তাদের পরিকল্পনা বানচাল হয়ে যাচ্ছে আমাদের স্পিডবোট 3টের জোরালো আলোর ফোকাসে, আর সেই সাথে সাঁড়াশি আক্রমণের চাপ। একসময় ওদের গুলি বন্ধ হয়ে গেল। প্রসেনজিৎবাবু বললেন, ব্যাটাদের গুলির ভাড়ার বোধহয় ফুরিয়েছে। মেঘনাথ বলল, না প্রসেনজিৎ, এত সহজে নিশ্চিন্ত হওয়া যাবে না, এটা ওদের কিন্তু চালও হতে পারে। ইন্সপেক্টর পোদ্দার বললেন, আপনি ঠিক বলেছেন মেঘনাথবাবু, আমিও সে কথা ভেবেছি, তবে একটা চান্স নিতে হবে, কি বলেন? বলতে বলতে মুখের সামনে চোঙা ধরে আবার হাঁক দিলেন, এখনো যদি প্রাণের মায়া থাকে মোটর লঞ্চ নিয়ে চুপচাপ মাঝ নদীতে দাঁড়িয়ে থাকো। প্রত্যেককে হাতের অস্ত্র ফেলে 2 হাত মাথায় তুলে দাঁড়াবে। বেচাল করতে গেলেই কিন্তু মারা পড়বে। স্পিডবোটে জোরালো ফোকাসে চোখ পড়ল লঞ্চ মাঝ নদীতে দাঁড় করিয়ে ডেকের ওপর বেশ কয়েকজন মাথায় হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ওরা আত্মসমর্পণে রাজি। এছাড়া উপায়ও নেই। 3টে স্পিডবোট 3 দিক থেকে ওই জলযানটাকে ঘিরে ফেলেছে। আমরা সদল বলে উঠলাম মোটর লঞ্চের ওপর। প্রসেনজিৎবাবু, দিবাকর, আমি ছাড়াও জনা কয়েক সশস্ত্র পুলিশ। অন্যরা স্পিডবোটে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রইল। মোটর লঞ্চে মাত্র জনা 5 লোক। ওদের মধ্যে যাকে দলনেতা মনে হলো তার মুখ দাড়ি গোঁফে জঙ্গলে ঢাকা, পরনে জিন্সের প্যান্ট শার্ট। অন্যরা সকলে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোক, আমার সেটাই মনে হলো। ইন্সপেক্টর পোদ্দার চটপট প্রত্যেকের হাতে হাতকড়া পরালেন। মেঘনাথ সেই দাড়ি গোঁফওয়ালা লোকটিকে বলল, মালের বাক্স কোথায় আছে সেটা শীঘ্রই বলো। মালের বাক্স? লোকটা ফ্যাসফ্যাসে গলায় এমনভাবে বলল যেন কথার কোনো অর্থই বোঝেনি। কি হলো, দেব নাকি? ইন্সপেক্টর পোদ্দারের কণ্ঠস্বর শুনে রীতিমতো বিস্মিত হলাম। সত্যি বলতে কি, মানুষটার চেহারা আর হাবভাব দেখে প্রথমটা যেটা মনে হয়েছিল পরে সেই ধারণা একেবারেই বদলে গেছে। চেহারাটা ফুটবলের মতো হলে কি হয়, এই পুলিশ অফিসারটি আসলে রীতিমতো সাহসী এবং তৎপর স্বভাবের।
কি হলো? বল বেটা, মাল কোথায় রেখেছিস? নইলে কিন্তু ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। আমি কিন্তু বলে দিলাম, আমার নাম তিনকড়ি পোদ্দার। মাল অর্থে যে ওরা কি বলতে চাইছে তা এখনো বুঝতে না পারলেও সেটা যে বেআইনি কিছু সেটা অনুমান করতে অসুবিধা হলো না। কিন্তু কোনো কথাই বোধ করি দাড়িওয়ালা দলনেতার কর্ণে প্রবেশ করছিল না। সে যেমন অনড় হয়ে দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে রইল। ইতিমধ্যে কনস্টেবলদের নিয়ে ইন্সপেক্টর পোদ্দার সমস্ত মোটর লঞ্চটা ঘেঁটে তোলপাড় করে ফেললেন, কিন্তু কোনো বেআইনি বস্তু উদ্ধার করা গেল না। হুজুর, আমি জানি কোথায় আছে আসল জিনিস। চমকে তাকিয়ে দেখলাম দিবাকরের চোখ দুটো জ্বলছে ধকধক করে। দাড়ি গোফলা অজানা দলপতির প্রতি এক সীমাহীন ঘৃণা আর ক্রোধ যেন আগুনের শিখার মতো ফুটে বেরোচ্ছিল। ওই লোকটার কথা এতদিন আমি কি না কি করেছি। অকস্মাৎ চিৎকার করে উঠল দিবাকর। কিন্তু তার বিনিময় ও আমাকে হত্যা করতে চেয়েছিল। এবার আমি ও সব শয়তানি ফাঁস করে দেব। বলতে বলতে দিবাকর ছুটে গেল মোটর লঞ্চের ড্রাইভার কেবিনের স্টিয়ারিং হুইলটার কাছে। স্টিয়ারিংয়ের ঠিক নিচে পাটাতনের ওপর খুব সূক্ষ্ম একটা চতুষ্কোণ ফাটল। দিবাকর বলল, স্যার, এর নিচেই আছে আসল জিনিস। ইন্সপেক্টর পোদ্দার একজন কনস্টেবলকে বললেন, এই পাটাতনটা ভাঙো তো। দিবাকর বলল, না না স্যার, ভাঙার দরকার হবে না। পাটাতনের মাঝে ছোট্ট ওই কাঠের টুকরোটা দেখছেন, ওটা পাশ দিয়ে চাপ দিন, পাটাতনের অংশটা সরে যাবে। দাড়ি গোফালা দলপতি এবার ফ্যাঁসফ্যাঁসে গলায় চিৎকার করে উঠল, দিবাকর, তুই কিন্তু মরবি। দিবাকর কিছু মাত্র দৃকপাত না করে এগিয়ে গিয়ে সেই ছোট্ট কাঠের টুকরোয় চাপ দিয়ে কাঠের পাটাতনটা সরিয়ে দিল এক পাশে। ভেতরে একটা কাঠের সিন্দুক। হাত ঢোকাতে ভেতর থেকে বেরিয়ে এলো পিন আটা তোড়া তোড়া ঝকঝকে নোট। 10, 20, 50, 100 সংখ্যায় অগুন্তি। মেঘনাথ 100 টাকার নোটের একটা তোড়া হাতে তুলে নিয়ে বলল, দেখতে যতই নিখুঁত হোক, নোটগুলি কিন্তু আসল নয়, সমস্তই জাল। আমরা হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই নকল কুবেরের ভাণ্ডারের দিকে। ইন্সপেক্টর পোদ্দার বললেন, মাল তো দেখলাম, এবার নাটের গুরুটিকে চেনা দরকার। গোপদারি জঙ্গলের আড়ালে মহাপ্রভুর আসল রূপটি তো বোঝার কোনো উপায় নেই। মেঘনাথ বলল, ওই গোপদারি মোটেই আসল নয় ইন্সপেক্টর পোদ্দার। আপনি ইচ্ছে করলে ওগুলোর মুখমণ্ডল থেকে অপসারিত করে প্রকৃত রূপ দেখতে পারেন। মেঘনাথের কথা শেষ হওয়ার আগেই ইন্সপেক্টর তিনকড়ি পোদ্দার হ্যাচকা টানে ওর দাড়ি গোঁফ নিজের হাতে এনে ফেললেন। অধ্যায় 25। মেঘনাথ ছড়া কেটে বলল, বাঘের ঘরে ঘোগের বাসা, বেজায় রে তার বল। বাঘ জানে না ঘোগের খবর, এমনি তার ছল। আমি বলে উঠলাম, আচ্ছা ব্যাপার কি বলতো মেঘনাথ? এই কেসটা শুরু থেকেই তো লক্ষ্য করছি তোকে যেন কেমন একটা ছড়ায় পেয়ে বসেছে। মেঘনাথ এর উত্তরটাও ছড়াতেই দিল, ছড়িয়ে আছে ছড়া, মজার রসে ভরা, বিন্দুতে দেখা সিন্ধু, বুঝলে বোঝো বন্ধু। আমরা হেসে উঠলাম। প্রসেনজিৎবাবু বললেন, এটা কিন্তু অনেকটা সেই ধাঁধার মতো। সে কথা যে বোঝার উপযুক্ত একমাত্র সেই বুঝতে পারে। আমি ঘাড় নাড়লাম। বিশেষ করে ভূত বাংলোর কেসটাতে গোড়া থেকে মেঘনাথের ছড়া বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কথা হচ্ছিল সাহেব বাংলোর ঘরে বসে, বক্তা মেঘনাথ। শ্রোতাদের মধ্যে আমি ছাড়াও রয়েছেন প্রসেনজিৎ মজুমদার এবং ইন্সপেক্টর তিনকড়ি পোদ্দার। সাহেব বাংলোর ভূত রহস্যের সমাধান গত রাতে হয়ে গেছে, এখন শুধু বিশ্লেষণের পালা। সে প্রসঙ্গে যাবার আগে মূল রহস্যের ক্ষেত্রটা উদ্ঘাটন করা যেতে পারে। মেঘনাথ বলতে শুরু করল, সাহেব বাংলোর নিচে গুপ্ত কক্ষে অপরাধীদের একটা ঘাঁটি গড়ে উঠেছে। নেহাত কম দিন হলো না, অন্তত বছর 10 তো হবেই।
এই গোপন ঘাঁটিতে জাল নোট ছাপানোর যন্ত্র বসিয়ে সেই জাল নোট গভীর রাত্রে সুবর্ণরেখা নদীপথে পাচার করা হতো, আর সেখান থেকে ছড়িয়ে দেওয়া হতো সারা দেশে। নোট জাল করা শুধু বেআইনি সেটা নয়, একটি জঘন্য অপরাধ। জাল নোট দেশের আসল নোটের সাথে চালু হলে দেশের অর্থনৈতিক ভারসাম্য কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। দেশে আনতে পারে চূড়ান্ত মুদ্রাস্ফীতি। সুতরাং জাল নোটের কারবার যারা করে, আমার মতে তারা নিকৃষ্ট অপরাধী। যাই হোক, সেই অপরাধের ঘাঁটি হিসাবে বেছে নেওয়া হয়েছিল মৌবনি সাহেব বাংলোকে। একে বেছে নেওয়ার কতগুলো সুবিধাও ছিল। প্রথমত, মৌবনি এমনিতেই অখ্যাত অবজ্ঞাত অঞ্চল। তার উপর এই সাহেব বাংলোটি এমন একটা জায়গায় অবস্থিত যে যার কাছে আছে জঙ্গল এবং নদী। সাহেব বাংলো বহুদিন যাবৎ পরিত্যক্ত এবং অভিশপ্ত পুরী ছিল। স্থানীয় লোকজন এড়িয়ে চলত এর সংস্রব। এই বাংলোর মধ্যে অতীতে অত্যাচারী নীলকর সাহেব ডেনিসকে স্থানীয় জনসাধারণ হত্যা করেছিল। এই ক্ষেত্রে এই হত্যার ইতিহাসটাই জাল নোট কারবারিদের সুবিধা করে দিয়েছিল। সেই কাহিনীকে ফুলিয়ে ফাঁপিয়ে 150 বছর পূর্বে ডেনিস সাহেবের ভূতের বিভীষিকা প্রচার করে ওরা রাত বিরেতে স্থানীয় লোকদের সাহেব বাংলোর ধারে কাছে আসাটা বন্ধ করেছিল এবং সেই সুযোগে নির্বিবাদে জাল নোটের একটা ফলাও কারবার ফেদে বসেছিল। প্রসেনজিৎবাবু কথার মাঝে জিজ্ঞাসা করলেন, আজা মেঘনা, একটা কথা বলতো, শুধুমাত্র নদীপথকে ওরা বেছে নিল কেন? মেঘনাথ বলল, ওই যে তোকে বললাম, নদীপথে পার্শ্ববর্তী দুটো রাজ্যে সহজে পৌঁছানো যায়। সে সমস্ত জায়গায় রয়েছে ওদের ঘাঁটি। সেখান থেকে জাল নোটের বান্ডিল পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে, আসল নোটের সাথে মিশিয়ে দেওয়া হয়। আমি মেঘনাথকে পুরনো প্রসঙ্গে ফিরিয়ে আনতে বললাম, হ্যাঁ, যা বলছিলিস বল না। মেঘনাথ আবার শুরু করল, গত 5 বছর আগে পর্যন্ত মোটামুটি অনায়াসেই এই চক্রের নায়ক তার উদ্দেশ্য বেশ ভালোভাবেই হাসিল করে যাচ্ছিল। প্রথমে অসুবিধায় পড়ল যখন এখানকার বন বিভাগের অফিসার মিস্টার দত্ত এই সাহেব বাংলোতে তার কোয়ার্টার বানিয়ে বসবাস শুরু করলেন। তিনি এই পৌর সাহেব বাংলোর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে বসবাস শুরু করার অল্প দিনের ভেতরে সম্ভবত এখানে ভূত রহস্যের পিছনে অপরাধ চক্রের কোনো একটা ইঙ্গিত পেয়েছিলেন, আর সেই কারণে ওকে প্রাণ দিতে হলো। রাতের অন্ধকারে বাগানের কুয়োর কাছে আততায়ী মিস্টার দত্তকে আক্রমণ করে গলার নলিতে ছুরি বসিয়ে হত্যা করল। তারপর ব্যাপারটা ঢাকতে প্রচার করা হলো যে 150 বছর আগে নিহত ডেনিস সাহেবের ভূত রাতের অন্ধকারে এসে মিস্টার দত্তের গলার নলি ছিঁড়ে হত্যা করেছে। আমরা নিঃশব্দে শুনে যাচ্ছিলাম মেঘনাথের বিশ্লেষণ। মেঘনাথ আবার শুরু করল, মিস্টার দত্তের পর আরও একজন ফরেস্ট অফিসার এই সাহেব বাংলোতে এসে বসবাসের ইচ্ছা করেছিলেন। তিনি নাকি নিজের চোখে ডেনিস সাহেবের ভূতকে রাতের বেলা অমানসিক হুঙ্কার তুলে বাংলোর চারপাশে ঘুরে বেড়াতে দেখেছিলেন। তারপর সেই ভদ্রলোকের এই বাংলোয় বসবাসের ইচ্ছাটা কিন্তু বজায় থাকেনি। আর দ্বিতীয়জন বাংলো ছেড়ে পালাবার পর অপরাধী চক্র বেশ কিছুদিন আবার নিরুপদ্রবভাবে তাদের গোপন কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল। আর তারপরে ডেনিস সাহেবের বাংলোয় এসে আস্তানা গাড়ল নতুন ফরেস্ট অফিসার প্রসেনজিৎ মজুমদার। প্রসেনজিৎ আস্তানা গাড়ার সাথে সাথে শুরু হলো এই সাহেব বাংলোর গভীর গোপনে এক আশ্চর্য নাটক। নাটক মানে? মেঘনাথ আমার দিকে চোখ তুলে ভরাট গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ অর্ণব, নাটক। পঞ্চাঙ্গ নাটকের মতো এই নাটকের প্রতিটি দৃশ্য ঘাত প্রতিঘাতে ভরা। প্রসেনজিৎকে আমি সেই ছোটবেলা থেকেই দেখেছি। বরাবর ওর স্বভাবটা হচ্ছে জেদি এবং দুঃসাহসী। এখানেও দেখলাম যে ওর স্বভাবে কোনো পরিবর্তন হয়নি। মেঘনাথের কথার মাঝখানে প্রসেনজিৎবাবু বলতে শুরু করলেন, আসলে সাহেব বাংলোতে বাস করার পিছনে কাজ করছে আমার দুরন্ত কৌতূহল, বুঝলি মেঘনাথ। মেঘনাথ জানে অর্ণববাবু যে ও জিনিসটা আমার বরাবরই বেশি। তাছাড়া কেন জানি না, গোড়া থেকে আমার কেন জানি মনে হচ্ছিল যে সাহেব বাংলোর ভূত রহস্যের পিছনে অন্য কোনো চালাকি রয়েছে। ইন্সপেক্টর পোদ্দার প্রশ্ন করে উঠলেন,
আচ্ছা, আপনার জঙ্গল ওয়াচম্যান দিবাকর যে রাত দুপুরে ভূত সেজে ঘুরে বেড়াতো, সেটা আপনি টের পেয়েছিলেন? না ইন্সপেক্টর পোদ্দার, আমি সন্দেহ কাউকে করতে পারিনি, আর ব্যাপারটা নিয়ে নিজে থেকে পূর্ণাঙ্গ অনুসন্ধানও আমার পক্ষে সম্ভব ছিল না। তাই কলকাতা থেকে আমন্ত্রণ করে আমি নিয়ে এসেছিলাম আমার বাল্য বন্ধু রহস্যবেদী মেঘনাদ ভরদ্বাজকে। আচ্ছা মেঘনাদ, এবার বল কিভাবে আসল রহস্য উদ্ধার করলি? মেঘনাদ একটু সময় মনে মনে প্রসঙ্গটা গুছিয়ে নিল, তারপর বলতে লাগলো। একটু আগে সাহেব বাংলো নাটকের কথাটা বলছিলাম। এই নাটকের প্রথম চরিত্রটা দেখলাম মৌবনীতে আসার পথে খড়গপুর স্টেশনে পা দিয়ে। আচ্ছা অর্ণব, তোর কি মনে আছে, নিশ্চয় সবুজ জামা লাল প্যান্ট পরা এক স্থানীয় লোক আমাদের অনুসরণ করছিল। বোবা সেজে থাকলেও সে কিন্তু বোবা নয়, তার প্রমাণও হাতে নাতেই পেয়েছিলাম। আমি বললাম, হ্যাঁ তুই তো ঠিকই বললি, ওই তো পরদিন সকালে জঙ্গলের মধ্যে অদৃশ্য আততায়ীরা আমরা তো দেখেছিলাম খুন হয়েছিল। তারপর ইন্সপেক্টর পোদ্দারকে ডাকতে যাওয়ার অল্প সময়ের মধ্যে লাশটা তো হাওয়াও হয়ে যায়। মেঘনাথ বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, লাশ হাওয়া হলেও দুটো জিনিস কিন্তু আমি টের পেয়েছিলাম। প্রথমত, জঙ্গলের ভেতরে নিশ্চয়ই এমন কোনো গুপ্ত সুড়ঙ্গ রয়েছে যেখান থেকে আততায়ী এসে হত্যা করলো এবং আমরা চোখের আড়াল হতেই ওইটুকুনি সময় লাশটা সরিয়ে ফেলল। দ্বিতীয়ত, তখন সেটাই আমার সবচেয়ে বড় লাভ হয়েছিল যে এখানে কিছু একটা গোপন বেআইনি কাজ কারবার চলছে, আমি এটা বুঝেছিলাম। আর সেটা মনে হওয়ার বিশেষ একটা কারণও ছিল। কী কারণ? প্রসেনজিৎ বাবু প্রশ্ন করলেন। মেঘনাথ বলল, অর্ণবের নিশ্চয় মনে আছে যে সেখানে সেই মৃতদেহর হাতের মুঠিতে 1 টাকার থলি ছিল। সেই থলির মধ্যে থেকে 1 বান্ডিল নোট বার করে আমি তখনই পকেটে পুরেছিলাম, এবং পরে আমার অনুমান মিলেও গিয়েছিল সেই নোটের বান্ডিলটা ছিল জাল নোটের। সম্ভবত সেই লোকটা ছিল জাল নোট চক্রের কর্তামশায়ের দলের লোক। হয়তো লোকটা কোনো কারণে বা লোভে পড়ে থলি ভর্তি জাল নোট নিয়ে গুপ্তপথে পালাবার মতলব করছিল, কিন্তু কর্তামশায় চোখে ধুলো দিতে পারেনি, তাই দিন দুপুরে তাকে খুন হতে হলো। আবার সেই লাশ পুলিশের খপ্পর থেকে ওই গুপ্ত পথে পাচার করে ফেলা হলো। ইন্সপেক্টর পোদ্দার এবার নিঃশ্বাস টেনে বললেন, হ্যাঁ আপনি ঠিকই কথা বলছেন, কিন্তু পশুপতি ভট্টাচার্য লোকটা কেন খুন হলো? পশুপতি ভট্টাচার্য খুন হওয়ার ঘটনাটা সত্যি দুঃখের। মেঘনাথ কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার ধীরে ধীরে বলতে শুরু করলো। সাহেব বাংলোর ভূত রহস্যের অন্যতম চরিত্র পশুপতি ভট্টাচার্য লোকটা কিন্তু সত্যিকারের খল চরিত্রের ছিলেন না। নিজের ব্যক্তিত্বের অভাব এবং পরিস্থিতি ওকে অধঃপাতে নামিয়েছিল। হয়তো এককালে সত্যি তিনি সাত্ত্বিক ছিলেন। আচ্ছা মেঘনাথ, পরে তো ওর চরিত্রের অনেক দোষের কথাই জেনেছি, মানে গঞ্জালেস যেটা বলল। আমি মেঘনাথকে বললাম। মেঘনাথ আমাকে থামিয়ে দিয়ে বলল, অর্ণব, আসল মানুষটা যখন ভেঙে যায় তখন হতাশা আর বিবেকের দংশনে সে অনেক কিছু করতে পারে, যা হয়তো একসময় তার চিন্তার বাইরে ছিল। পশুপতি ভট্টাচার্যকে লোভের পথে নামিয়েছে তার স্ত্রী আর ছোট ছেলে। আমি খোঁজ নিয়ে জেনেছি তারা থাকে খড়গপুরে। ছেলেটা অত্যন্ত অলস উচ্ছৃঙ্খল, যাচ্ছে তাই। পশুপতি ভট্টাচার্য তার এবং স্ত্রীর চাহিদা মেটাতেই এই চক্রে জড়িয়ে পড়েছিলেন, এবং এখানে রাতের বেলা ওয়াচম্যান দিবাকরের যেমন কাজ ছিল ভূত সেজে ঘুরে বেড়ানো, তেমনি পশুপতি ভট্টাচার্যের দায়িত্ব ছিল চন্দ্রানী শ্বশুরবাড়ি যাত্রা তদারক করা। প্রসেনজিৎ বাবু এবার প্রশ্ন করলেন, আচ্ছা চন্দ্রানী শ্বশুরবাড়ি যাত্রা মানে জাল নোট পাচার? হ্যাঁ ঠিকই বলেছিস, আসলে ওটা হচ্ছে একটা সংকেত। এতদিন নির্বিবাদী মানুষটা কর্তামশায়ের সমস্ত হুকুম তামিল করে গেছেন, কিন্তু কর্তামশায়ের সাথে তার প্রথম মতবিরোধ ঘটল প্রসেনজিৎকে নিয়ে। আমাকে নিয়ে মানে? মেঘনাথের কথার মধ্যে প্রসেনজিৎবাবু বিস্মিতভাবে বলে উঠলেন, হ্যাঁ আমি ঠিকই বলেছি প্রসেনজিৎ, তোকে নিয়ে। মেঘনাথ উঠে দাঁড়িয়ে এবার কয়েক পা এগিয়ে গেল বাংলোর জানলাটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে রইল বাংলোর বাইরে ওই সবুজ বিচিত্র প্রকৃতির দিকে।
তারপর কেমন যেন অন্যমনস্কভাবে বলতে লাগলো, পশুপতি ভট্টাচার্য না থাকলে হয়তো এতদিনে তোকেও প্রাণ দিতে হতো। এই বাংলোর প্রথম ফরেস্ট অফিসার মিস্টার দত্তের মতোই, যতই না কেন তুই সাহসী বা শিকারী হোস, এই বাংলোর পাতাল ঘরে যারা ওই ভয়ঙ্কর বেআইনি চক্রটা গড়ে তুলেছে তাদের পক্ষে এই কাজ কিন্তু অসম্ভব নয়। তার মানে তুই বলতে চাইছিস মেঘনাথ যে পশুপতি ভট্টাচার্য আমাকে বাঁচাতে নিজের প্রাণটি দিয়েছেন? মানে কেন? এবার প্রসেনজিৎ মজুমদার উত্তেজিতভাবে উঠে দাঁড়ালেন। আগেই বলেছি বন্ধু, কোনো মানুষই সম্পূর্ণ ভালো কিংবা মন্দ হয় না। এমনকি শয়তান স্বভাবের মানুষের মধ্যেও কোনো কোনো ব্যাপারে দুর্বলতা কিন্তু দেখা যায়। আর এক্ষেত্রে পশুপতি ভট্টাচার্য ছিলেন অবস্থা বিপাকে শয়তানের দোসর। কোনো এক বিশেষ কারণে প্রসেনজিতের ওপর গোড়া থেকেই ওর এক অদ্ভুত মমতা জন্মে গিয়েছিল, আর সেই কারণেই তিনি কখনো ওকে চরম বিপদে কিন্তু পড়তে দেননি। আমি তো এ সমস্ত কিছুই জানতাম না রে, প্রসেনজিৎ বাবু অবাক কণ্ঠে বলে উঠলেন। তারপর একটু ভেবে আবার বললেন, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমার এখন মনে পড়ছে। পশুপতি বাবু প্রথম পরিচয়ের দিন আমাকে দেখে বলেছিলেন যে আমাকে দেখতে নাকি হুবহু ওর বড় ছেলের মতন, মানে ছেলেটাও কয়েক বছর আগে মারা গেছে, সে নাকি খুব ভালো ছিল। হ্যাঁ তুই ঠিকই বলছিস প্রসেনজিৎ, পশুপতি ভট্টাচার্যের সেই ছেলে সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। সে এক সরকারি অফিসের কর্মী ছিল, অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান সেই ছেলে। কিন্তু কয়েকজন সহকর্মী অফিসের ক্যাশ ভেঙে তাকে চোর সাজিয়ে জেল খাটিয়েছিল, আর সেই অপমান আর গ্লানিতে জেলের মধ্যেও আত্মহত্যা করে। ছেলের সেই মৃত্যু প্রচণ্ড আঘাত দিয়েছিল পশুপতিবাবুকে। অসহ্য হতাশায় এর পর থেকে জীবনের বোধটাই তার বদলে গিয়েছিল। কিন্তু সেই প্রিয় ছেলেকে যে তিনি সম্পূর্ণ ভুলতে পারেননি সেটা তো বোঝাই যায়, না হলে ওর বদলে প্রাণটা প্রসেনজিৎকেই দিতে হতো। প্রসেনজিৎ বাবু বললেন, হ্যাঁ মেঘনাথ, আমি এবার বুঝতে পারছি আমাকে বারবার তিনি বাংলো ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিতেন কেন। আমি ভাবতাম যে অন্য সকলের মতো এটাও বুঝি ওর একটা ভয়। এরপর কিছুক্ষণ কেউ আর কোনো কথা বলতে পারল না। সবার মনে তোলপাড় করে চলছে একসঙ্গে অনেক কথা। অবশেষে আমি নীরবতা ভেঙে বললাম, কিন্তু মেঘনাথ, জাল নোট চক্রের মূল নাটকের গুরু কর্তামশাই যে ইন্সপেক্টর তিনকড়ি পোদ্দারের শিল্পী শ্যালক মণিশঙ্কর দত্ত, সেটা তুই আগে বুঝতে পেরেছিলিস? দেখ অর্ণব, প্রথম সন্দেহটা আমার হয়েছিল মণিশঙ্কর বাবুর মতন এমন প্রতিভাবান শিল্পীর পক্ষে এখানে এমন অদ্ভুত অলস জীবন অতিবাহিত করা আমার একটা স্বাভাবিক ব্যাপার বলে কিন্তু মনে হয়নি। আমার মনে হয়েছিল আসলে উনি যেন একটা অদৃশ্য খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে রেখেছেন। এরপর মেঘনাথ আমার দিকে তাকিয়ে আবার বলল, আচ্ছা অর্ণব, তোর মনে আছে সাহেব বাংলোর একটা নকশা মণিশঙ্কর বাবুর কাছে ভালোভাবে আঁকিয়ে নিতে আমি গিয়েছিলাম? আসলে ওটা ছিল একটা ভাওতা। আমার আসল উদ্দেশ্য ছিল পশুপতি ভট্টাচার্যের মৃতদেহর পকেটে যে চিঠিটা পাওয়া গিয়েছিল তার সাথে মণিশঙ্কর বাবুর হাতের লেখাটা মিলিয়ে নেওয়া, এবং সেটা মিলেও গেল। ভোঁস করে একটা বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন ইন্সপেক্টর পোদ্দার। তারপর বিষণ্ণ কণ্ঠে বললেন, আমি ঠিক করেছি আগামী মাসের মধ্যে যেভাবে হোক এ থানা থেকে আমি বদলি নিয়ে চলে যাব। ছি ছি মেঘনাথবাবু, আমি ভাবতে পারছি না যে আমার শ্যালক শেষ পর্যন্ত কিনা এইরকম করলো। ইন্সপেক্টর পোদ্দার তার কথা শেষ করতে পারলেন না, তার আগেই মেঘনাদি উপসংহার টানল তার সেই ছড়ার হেয়ালিতে। ইন্সপেক্টর পোদ্দার, বাঘের ঘরে ঘোগের বাসা, বেজায় রে তার বল, বাঘ জানে না ঘোগের খবর, এমনি তার ছল। আমরা সবাই হেসে উঠলাম। একমাত্র গুম মেরে বসে ভ্রু কুঁচকে রইলেন ইন্সপেক্টর তিনকড়ি পোদ্দার। মেঘনাথের নিক্ষিপ্ত তীরটা এবার সরাসরি ওকে বিদ্ধ করেছে। তবু স্বীকার করতেই হবে ইন্সপেক্টর পোদ্দার একজন যথার্থই দায়িত্বশীল এবং সাহসী পুলিশ অফিসার। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি আজকে শেষ হয়ে গেল। আজকের মতো আসছি, আপনারা গল্পটি শুনবেন। এরকমই ভালো গল্প আবার কালকে আপনাদের জন্য নিয়ে আসবো। তাহলে আজকের মতো আসছি, নমস্কার।